আপনারা জানেন এবার ঢাকা লিগে কোনো বিদেশি খেলছে না। কিন্তু একই সঙ্গে যদি আমি আপনাদের এই তথ্যটা বলি যে ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে ছিল এরকম একজন ক্রিকেটার, এবছর ঢাকা লিগে তার লিস্টে অভিষেক হলো। লিস্টে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামলো। একটু বিস্ময়কর মনে হবে না? যারা জানেন তারা এটুকু শুনে একটু বরং বিরক্ত হতে পারেন যে ভাই পুরনো কাসুন্দি নতুন করে শোনাচ্ছেন, এ গল্প তো আমরা জানি। হ্যাঁ, তাওমুদুল ইসলামের কথা বলতেছি। তাওমুদুল ইসলাম সে হচ্ছে মূলত স্যাম কনস্টাসের কোচ হিসাবে বিখ্যাত, ব্যক্তিগত কোচ হিসাবে। সে ২০২৪ বক্সিং টেস্টে বিশেষ অনুমতিতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ড্রেসিং রুমেও ছিল কনস্টাসকে সামলানোর জন্য। এখন সে জশ ফিলিপ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বেশ কিছু বড় বড় তারকা, ইভেন ইংল্যান্ডেরও দু একজন তারকার সে ওয়ান টু ওয়ান কোচ। মানে দুনিয়ার একজন বড় নামডাকওয়ালা পার্সোনাল কোচ, ক্রিকেট কোচ। সেই কোচটি বাংলাদেশি, বাংলাদেশের ছেলে, এই চাঁদপুরের ছেলে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেই বয়সে এসে, তার বয়স মাত্র ৩০, কিন্তু ৩০ বয়সে সে ব্যক্তিগত কোচ হিসেবে অনেক নামডাক করে ফেলছে, বুঝতেই পারতেছেন। এই বয়সে এসে সে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করছে, লিস্টে ক্রিকেটে ঢাকা লিগ খেলা শুরু করছে। এবং ২০২৪-এ আমি তার যখন ইন্টারভিউ নেই, আপনাদের যদি কারোর মনে থাকে ২০২৪ সালের সেই কথা, বক্সিং ডে চলা অবস্থায় আমি তার সঙ্গে কথাবার্তা বলে একটা কনটেন্ট করছিলাম। সেখানে এসে বলছিল যে আমি ২০১৭ সাল থেকে ফাইট করে যাচ্ছি ঢাকায়, আমি লিস্টে ক্রিকেট মানে ঢাকা লিগ খেলবো। এই ঢাকা লিগ খেলা অবশেষে তার এবছর স্বপ্নটা পূরণ হলো, গুলশান ক্লাবের হয়ে খেলতেছে এবছর। এখন কথা হচ্ছে এই পুরো ব্যাপারটা আমাদের যুক্তি বুদ্ধিতে মেলে না। তাহমিদুল ইসলাম এখন দুনিয়ার মোস্ট ওয়ান্টেড ওয়ান টু ওয়ান কোচদের একজন। তাহলে এই ছেলেটা এই বয়সে এসে ঢাকার ক্রিকেটে অভিষিক্ত হয়ে কি পাইতে চায়? কয় টাকা পাবে সে? গুলশান ক্লাবে খেলে যে কয় টাকা পাবে, ওতে তো ওর বিমান ভাড়া উঠবে না। এই যে মেলবোর্ন থেকে আসলো, এসে এখানে ব্যাপক খরচ করে আছে টাছে, এ টাকা তো ওর উঠবে না। প্রথম ম্যাচ খেলে ইনজুরিতে পড়ছে, এই রিহ্যাবের টাকাই তো উঠবে না। তাহলে এই বয়সে এসে সে কি অ্যাচিভ করতে চায়? সে অ্যাচিভ করতে চায় এক্সপেরিয়েন্স, সে অ্যাচিভ করতে চায় দেশপ্রেম। খুব অদ্ভুত না? আমাদের হিসাব নিকাশের বাইরে না এই কথাগুলা? আমি ওর সঙ্গে কথা বলছি, এই আজকে সকালেই কথা বলছি। আমি আগেও কথা বলছি এইগুলো নিয়ে। আমি খুব বিস্ময়ের সঙ্গে আজকের কনটেন্টে আপনাদের ওর এই মানসিকতাটা জানাতে চাই। যে এই যে বাংলাদেশের ক্রিকেটের কাছে যাবো একবার, বাংলাদেশে ক্রিকেট খেলবো। এই যে প্রতিজ্ঞাটা, একই সঙ্গে এই লিস্টে ক্রিকেটের তো এক্সপেরিয়েন্স আমার নাই। আমি ওই কোচ হিসাবে নাম ডাক করে ফেলছি। কিন্তু আমার তো কোচ হিসাবে আরো বড় হইতে হবে। বড় হতে গেলে আমার তো এক্সপেরিয়েন্স লাগবে। এই জিনিসগুলাকে যে এক করা, এই করে এই যে মানুষ যেকোনো বয়সে শেখার জন্য ছুটতে পারে, এটা তাহমিদুল্লাহর কাছ থেকে কিভাবে জানলাম? সেই জিনিসগুলো একটু বলি আজকে। আমার ধারণা আপনারা তাহমিদুলের গল্প কম বেশি সবাই অলরেডি জানেন। কারণ এটা তো আজকের ঘটনা না। সেই ২০২৪ সালে ওরে নিয়ে হইচই হলো। তখন ওরে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই যে ওদের যে প্রফেশনাল ওয়েবসাইট থেকে শুরু করে এএপি টেপি সব জায়গায় ফিচার স্টোরি হচ্ছিল। সে সময় হঠাৎ করে সে ২৪ ঘন্টার ব্যবধানে দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে গেল। তখন নিয়ে আমরাও খুব হইচই করলাম। বাংলাদেশি পত্রপত্রিকাতেও লেখালেখি হলো তাহমিদুলকে নিয়ে। ফলে তাহমিদুলের এই ঘটনাটা খুব আনন্ত হওয়ার কথা নাই। একেবারে তরুণ যদি কেউ হন বা ওই সময়ের কথা ভুলে যান, তাদের কথা আলাদা। আর তাহমিদুলের কথাটা একটু সংক্ষেপে বলি, তাহমিদুল বাংলাদেশের ছেলে। ওর জন্ম চাঁদপুরে, কিন্তু ওর বয়স ৫ হওয়ার আগেই ওরা চলে গেছিল আমেরিকাতে। ফুল ফ্যামিলি সুইচ করে আমেরিকাতে চলে গেছিল। দুর্ভাগ্যচক্রে ওর বয়স যখন ১১, তার আগেই ওর বাবা মারা যান। মারা যাওয়ার পরে ওরা আর দেশে না ফিরে, ওদের অস্ট্রেলিয়ায় কিছু রিলেশন ছিল, ওরাও ওখান থেকে চলে যায় অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় যাওয়ার পরে এই প্রবাসী বাংলাদেশিদের যেটা হয়, স্ট্রাগলিং লাইফ। একই সঙ্গে ও ক্রিকেটের দিকে খুব আগ্রহী ছিল। ওর একটা ভাইও আছে, ওটাও ক্রিকেট খেলতো। ওরা হচ্ছে মূলত সিডনির গ্রেট ক্রিকেট খেলতো এবং একেবারে খারাপ না। সিডনি সাবার্বে যে ক্লাবটায় ও খেলতো, ওই ক্লাবে কিন্তু একসময় মাইকেল ক্লার্ক খেলছেন, মিশেল স্টার্ক খেলছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি ওই সময় এটা খুঁজে বের করছিলাম। পরে তাহমিদুল্লাহ আমাকে ওইটা পাঠাইছিল। আ মাইকেল ক্লার্কের পাওয়া একটা পুরস্কার, সিডনি গ্রেট ক্রিকেটের সেরা তরুণ ক্রিকেটার। এটা তাহমিদুল পাইছিল তার কৈশোরে। আ সেরা এমার্জিং ক্রিকেটারের পুরস্কার। তো সে সময় তার স্বপ্ন ছিল যে সে হয়তো শেফিল্ড খেলবে। কোনো একদিন কে জানে হয়তো ওই অস্ট্রেলিয়ার জার্সিটাও গায়ে উঠতে পারে।
কিন্তু এরপরে তার ওই খুব দ্রুত সে বুঝে ফেলে যে সে আসলে ওই লেভেলে ফাইট করবে না। তবে ফাইটটা টেস্ট লেভেলের জন্য যে হবে না এটা বোঝার পরেও এটা বুঝছে যে আমার ক্যারিয়ারটা আসলে ক্রিকেটেই। তো ক্যারিয়ারটা ক্রিকেটে করতে গেলে কি হবে? গ্রেট ক্রিকেট খেলে কিন্তু জীবন চালাইতে গেলে কষ্ট করতে হয়। তখন আর শুধু ওই সিডনির গ্রেট ক্রিকেট মানে হচ্ছে ওদের আপনি বলতে পারেন জেলা লেভেলের ক্রিকেট। এটা শেফিল্ডের পরের ধাপ। মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরের ধাপ। তো এইটা খেলে জীবন চালাতে গেলে আপনাকে আসলে একাধিক দেশের গ্রেট ক্রিকেটে ইনভলভ থাকতে হয়। তা নাহলে যে টাকা আয় হয় তাতে চলা কঠিন। ওই বয়সেই ওর বয়স বোধহয় ১৮ বা ১৯ হওয়ার আগেই ও ইংল্যান্ডে চলে আসে। কোনো এক ইংলিশ সিজনে আ ইংল্যান্ডেও আপনারা জানেন যে প্রত্যেকটা কাউন্টিতে এরকম গ্রেট ক্রিকেট স্ট্যান্ডার্ড ক্রিকেট হয়। যেটারে আমরা ডাকনামে মাইনর কাউন্টি বলি। আমাদের এখানে প্রচুর ক্রিকেটার কিন্তু মাইনর কাউন্টি খেলে। আপনারা জানেন কিনা? একসময় তো এটা খুব সিরিয়াস ট্রেন্ড ছিল। বুলবুল ভাইদের সময় মাইনর কাউন্টি খেলতে যাওয়াটা একটা বড় ব্যাপার ছিল। গাটের পয়সা খরচ করে সবাই খেলতে যেত। আর নিজেরে লঙ্গার ভার্সনের জন্য রেডি করা। তো সেই দিনটা তো নেই। এখন মাইনর কাউন্টি খেলতে গেলে বরং পয়সা পাওয়া যায়। আমাদের এখানে অনেক ক্রিকেটার আশরাফুল থেকে শুরু করে আশরাফুল গত বছর পর্যন্ত মাইনর কাউন্টি খেলছে। এছাড়া এখনো ইলিয়াস সানিরা যারা কোচিংয়ে চলে আসছে তারা এখনো মাইনর কাউন্টি খেলে। হয়তো আরও লোয়ার ডিভিশনে খেলে কিন্তু মাইনরে খেলে। তো ও মাইনরে চলে গেল। মাইনরে গিয়ে সম্ভবত এসেক্স কাউন্টির কোনো একটা টিমে খেলতে ও আবিষ্কার করলো যে ও সমবয়সীদের ভালো মেন্টরিং করতে পারতেছে। ও দেখা যাচ্ছে যে ওর কাছাকাছি বয়সের একটা ছেলে পাওয়ার হিটিং নিয়ে নেটে কাজ করতেছে, ও তারে দিয়ে দুটো টিপস দিচ্ছে। এই করতে ওখানকার কোচদের ওর সঙ্গে ওর ভালো রিলেশন হলো। কোচরাও বলল যে হোয়াই নট তুমি পাশাপাশি কোচিং কোর্সও করে ফেলো। যেহেতু তুমি এটারই পেশা হিসাবে নিতে চাচ্ছ এবং ক্যারিয়ার নিয়ে অত অ্যাম্বিশাস না, মানে ক্রিকেটার হিসাবে ক্যারিয়ার নিয়ে আর তুমি বেশি স্বপ্ন দেখতেছো না, ওকে ফাইন, তাহলে তুমি কোচিং নিয়ে কাজ শুরু করে দাও এবং ইন্ডিভিজুয়াল কোচিং দিয়ে শুরু করো। আপনারা জানেন যে আমাদের সাবকন্টিনেন্টে এটা এখনও খুব পপুলার হয় নাই। ইন্ডিয়াতে হচ্ছে আস্তে আস্তে। ইন্ডিয়াতে বেশ পপুলার হচ্ছে। বাকি আমাদের সাবকন্টিনেন্টে এটা খুব পপুলার হয় নাই ইন্ডিভিজুয়াল কোচ। এটারে আপনি বলতে পারেন আমাদের পড়াশোনার প্রাইভেট টিচার যেরকম ওরকম। বা অন্যান্য খেলায় তো ইন্ডিভিজুয়াল কোচের গুরুত্বটা আপনারা জানেনই। বিশেষ করে দাবা বা এসব খেলায় তো ইন্ডিভিজুয়াল কোচ খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটেও কিন্তু ইন্ডিভিজুয়াল কোচিং আস্তে আস্তে খুব পপুলার হচ্ছে। বিশেষত সেনা কান্ট্রিগুলোতে এটা বেশ পপুলার এখন। মানে ওই ক্রিকেটার যে টিমেই খেলুক না কেন, সে আইপিএল খেলুক, বিপিএল খেলুক, বিগ ব্যাশ খেলুক বা ন্যাশনাল টিম খেলুক, যাই খেলুক, তার একজন পার্সোনাল কোচ থাকবে। অনেকের একাধিক কোচ থাকে। কারোর থাকে পাওয়ার হিটিং এর জন্য একজন থাকে, কারোর থাকে যে শুধু টেম্পারামেন্টের জন্য একজন থাকে, একাধিক কোচ নিয়ে কাজ করে অনেকে আবার একজন মেন্টর নিয়ে কাজ করে। তো ও মূলত কাজ করে হচ্ছে দুটো জন নিয়ে, একটা হচ্ছে মেন্টরশিপ আর একটা হচ্ছে ওই পাওয়ার হিটিং, এই দুটো জিনিস নিয়ে কাজ করে। তাহমিদুল ইংল্যান্ডে থাকতেই এই কাজটা শিখে ফেললো এবং টুকটাক করা শুরু করলো। ইংল্যান্ডে কাউন্টির দু একজন খেলোয়াড় ওই মাইনরের দু একজন খেলোয়াড়কে একটু করে কোচিং করায়, মেন্টরশিপ করায়। ফলে ওর একটা এক্সপার্টাইজ হলো। ও অস্ট্রেলিয়া আবার যখন ফিরলো, অস্ট্রেলিয়ায় ফিরে শুরুতে দেখ জীবনটা তার রূপকথা না যে ফেরা মাত্র ওরে স্যাম কনস্টাস বললো তাহমিদুল ভাই আপনি আসছেন, এসে আমার কোচ হয়ে যান, এভাবে হয় না। তবে ওর জীবনটায় কিছু রূপকথার মতো ইনসিডেন্ট ঘটছে। সেটা কিরকম? ও সিডনিতে এসে ও কয়েকটা স্কুলে কোচিং করাতো। তাও স্কুলে মানে কি, ওদের স্কুল ক্রিকেটার তো শক্তিশালী, কোনো স্কুলের হেড কোচ না, স্কুলের একেবারে বাচ্চাদেরই ইন্ডিভিজুয়াল কোচিং করাতো। আবার কোনো স্কুলে দেখা যেত যে বাচ্চাদের সেশন চালায় দিত। মানে ওখানেও প্রাইভেট টিচারের রোল প্লে করতো। ওখানে কয়েকটা বাচ্চারা নিয়ে কাজ করে। ওর বাচ্চাদের যে যত্ন নিয়ে বাচ্চাদের কাজ করে, এটা গার্জিয়ানদের আবার খুব মুগ্ধ করতো। হঠাৎ করে একদিন একটু ঝাঁকড়া চুলের একটা ছেলে তার মাকে নিয়ে আসছে ওর কাছে। এসে বলতেছে, ওর মা বলতেছে যে কোচ আপনার কোচিং তো দেখতেছি, আপনি তো অনেক বাচ্চারা নিয়ে কাজ করেন, আমার বাচ্চাটার প্রাইভেট কোচিং করাবেন, ওয়ান টু ওয়ান কোচিং করাবেন? ও আর জিজ্ঞেস করে নাই যে কার বাচ্চা কি, মানে মা নিয়ে আসছে ওকে করাবো। তো বলছে যে আমার বাসায় নেট টেট সব আছে, পুরো সেট আপ আছে, আপনি চাইলে আমার বাসায় এসে ওকে একটু করাইতে পারেন। তো ও বুঝছে যে অস্ট্রেলিয়ায় তো ফার্স্ট ক্লাস খেলে এরকম অনেক ক্রিকেটারেরও বাসায় সেট আপ থাকে, কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটারের ছেলে হইতে পারে। ও বাসায় গেছে, বাসায় গিয়ে আবিষ্কার করছে এটা হচ্ছে শেন ওয়াটসনের ছেলে। শেন ওয়াটসনের ছেলে পাওয়ার হিটিং এর পার্সোনাল কোচ হিসাবে পছন্দ করছে তাহমিদুলকে। আপনি বোঝেন মানে জিনিসটা কতটা রূপকথা হইতে পারে। এবং সে কয়েকদিন কোচিং করাচ্ছে, একটু ভয়ে কোচিং করাচ্ছে। ভাই এখন আমাকে যদি ডেকে কেউ বলে যে উৎপল শুভ্র ছেলেকে লেখা শেখাও,
ব্যাপারটা আমার জন্য খুব নার্ভাসনেসের হবে না? ও এটা তো তার চেয়েও বড় ব্যাপার। ও নিজে কোনোদিন টপ লেভেলে কোথাও খেলেই নাই। আর ওকে পৃথিবীর অন্যতম বড় পাওয়ার হিটারের ছেলেকে পাওয়ার হিটিং শিখাতে হচ্ছে। ফলে ও খুব নার্ভাসনেসের সঙ্গে কাজটা করতো। ওই সময় আমারে বলতেছিল যে ১ম দিকে খুব ভয় লাগতো যে কোন দিন না শেন এসে কোনো ভুল ধরে। শেন ওয়াটসন খুব মজা নিয়ে দেখতো। যখনই সুযোগ বাসায় থাকতো সে দেখতো ছেলেরে কি শিখাচ্ছে, কিভাবে শিখাচ্ছে। ২-৪ দিন পরে শেন ওয়াটসন তারে ডাকছে। ডেকে বলছে, "ছেলের কোচিং করাচ্ছ ঠিক আছে। আমার সঙ্গে কাজ করবা? তোমার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। তুমি যেভাবে বাচ্চাদের মেইনটেইন করতেছো, তোমার পাওয়ার হিটিং তো আছেই। তোমার মেন্টরশিপটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবা?" ব্যাস। ওর আসলে ব্রেকটা চলে আসছে শেন ওয়াটসনের সঙ্গে। এরপরে শেন ওয়াটসন মেজর ক্রিকেট লিগে গেছে ইউএসএ তে। সেখানে সঙ্গে নিয়ে গেছে, ইংল্যান্ডে গেছে। ওয়াটসন কিন্তু এখন অনেক জায়গায় কোচিং করে বেড়ায় এবং অস্ট্রেলিয়াতেও বিভিন্ন লেভেলে কোচিং করায়। ওয়াটসন যেখানে যায় তো ওয়াটসনের ডেপুটি হচ্ছে ও। মানে ওয়াটসন ক্রিকেটিং ব্যাপারগুলো সামলাতো আর ওখানে ইয়াং ক্রিকেটারদের মেন্টরশিপ, একটু পাওয়ার হিটিং এই ব্যাপারগুলো তাহমিদুল ওয়াটসনের ডেপুটি। এবং এখান থেকে আরেকটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে ওয়াটসনের ছেলে আর কনস্টাস এদের ভিতরে একটা যোগাযোগ আছে। ওয়াটসনের ছেলের কাছ থেকেই কনস্টাস জানতে পারছে যে তাহমিদুল একজন খুব ভালো পার্সোনাল কোচ। কনস্টাস তো আপনারা জানেন ২০২৪ সালে কি বিস্ফোরক অভিষেকটা তার হলো। ওই যে বুমরারে পিটালো পরে, পিটায় মাঠে গ্যাঞ্জাম করলো। পরে তো ২০২৪-এই ওই ঘটনাটা নাকি ২৫-এ ওই যে সৈকত ভাই কনস্টাস ভার্সাস বুমরা গন্ডগোল থামালো। ও তো র‍্যাম্প শট খেলে পাগল বানায়া দিল। সেই একেবারে বাচ্চা কিড ছেলেটা ওই ছেলেটারও পার্সোনাল কোচ হচ্ছে ও। তা এখন তো যশ ফিলিপ অনেকেই ওর পার্সোনাল শিষ্য, পার্সোনাল স্টুডেন্ট। তখন কনস্টাসই বড় তারকাদের মধ্যে ওর একমাত্র পার্সোনাল স্টুডেন্ট। ও কনস্টাস হুট করে হচ্ছে টেস্ট দলে ডাক পেয়ে গেল বক্সিং ডে টেস্টে। এখন কনস্টাস ডাক পাওয়া কি হইতে পারে? ওর গর্ব হইতে পারে বড়জোর বা ও মাঠে যেতে পারে ভিআইপি বক্সে বসে খেলা দেখার জন্য গুরুরে একটা টিকিট ধরায় দিতে পারে। না, কনস্টাস ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে তারে যখন ফোন দিয়ে বলা হলো যে, "তুমি টেস্ট খেলবা, বক্সিং ডে টেস্টে দ্রুত মাঠে আসো।" ও সে বলল যে, "আমি একা যেতে ভয় পাই।" এখন অস্ট্রেলিয়ার যারা সেটআপ, যারা কোচ তারাও দেখলেন এটা তো আসলেই বিরাট একটা বাচ্চা ছেলে। ওর স্টাইল-টেস্টাইল সম্পর্কে তো আমাদের কোচিং সেটআপের কেউ কিছু জানে না। কনস্টাস নিজেই হচ্ছে খানিকটা আননোন ফিগার তখনও। জাস্ট ওই ঘরোয়া ক্রিকেটের ২-৪ টা বিধ্বংসী ইনিংস খেলছে সেই হিসাবে সিলেক্টররা একটু সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে ওরা ন্যাশনাল টিমে নিয়ে আসেন, টেস্ট টিমে। এবং সেটা সমালোচিতও ছিল, খুব সমালোচিত সিদ্ধান্ত ছিল যে এই বাচ্চারা নেওয়া ঠিক হলো কিনা অমুক-তমুক। যাই হোক, এখন ওদের কোচ যারা তাদের জন্য তো এটা দুশ্চিন্তার। যখন একটা ছেলে প্রপার প্রসেসের ভিতর দিয়ে আসে, তখন তো তারে কিভাবে গাইড করতে হবে এটা ন্যাশনাল টিমের কোচরা সবাই জানে। মানে প্রপার ওর সম্পর্কে সবকিছু জানা। এখন এখানে ভেজাল হচ্ছে এই ছেলে যদি নার্ভাস ফিল করে আর ড্রেসিং রুমে আসতে, মাঠে আসতে, প্র্যাকটিসে আসতে, তো ওরে ট্রেনিং করাবে কে কি করে আর ও খেলবেই বা কি করে? ওরে বলা হলো যে, "তুমি কি হইলে আসতে পারবা? কি হইলে ভয় কাটবে তোমার?" তো বলল, "তাহমিদ স্যাররে নিয়ে আসতে হবে।" তখন ক্রিকেট অস্ট্রেলিয়া বিরল এক ডিসিশন নিল। এটা খুবই বিরল, খুবই বিরল। ওরা কখনোই এইসব আপোস করে না। ওদের কাছে টেস্ট ড্রেসিং রুম খুবই বড় ব্যাপার। ওখানে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ন্যাশনাল টিমের স্টাফ ছাড়া কারোর প্রবেশাধিকার নাই। ওরা বিরল একটা সিদ্ধান্ত নিল যে স্যাম কনস্টাস তার পার্সোনাল কোচ সহ ন্যাশনাল টিমে এসে যোগ দেবে এবং তার পার্সোনাল কোচ তাহমিদুল এমসিসির ড্রেসিং রুমে থাকবে। আপনি চিন্তা করেন কি সৌভাগ্যের ব্যাপার, কি সৌভাগ্যের ব্যাপার। আমি আমার বাসার কাছেই তাহমিদুল আছে। আমি তাহমিদুলকে শুধু ওর সঙ্গে দেখা করব শুধুমাত্র ওরে ছুঁয়ে দেখার জন্য যে এমসিসি ড্রেসিং রুমে বসা একটা মানুষকে আমি ছুঁয়েছিলাম। এইটুকুর জন্য আমি ওরে ছুঁয়ে দেখতে চাই। এ তো মানে আমাদের জন্য তো এমসিসি ইটসেলফ একটা তীর্থ। তার আবার ড্রেসিং রুমে গিয়ে বসেছে কারণ হচ্ছে সে একটা বাচ্চার গুরু। এবং ওই যেদিন ও ইনিংসটা খেললো কনস্টাস তার আগের রাতে ওরা দুজন ওরা তো আবার রুমমেট, রুমে থাকতে হবে স্যারের রুমমেট। তার আগের রাতে তাহমিদুল ওরে বলতেছিল যে, "তুমি নার্ভাস ফিল করবা না। তুমি গিয়ে তোমার পছন্দের যে র‍্যাম্প শটটা এটাই খেলার চেষ্টা করবা। মানে বল অনুযায়ী খেলবা, যে বল যার ডিমান্ড করে। কিন্তু এই যে র‍্যাম্প শট এড়ায় থাকবো ভাবতেছো যে র‍্যাম্প এড়ায় থাকতে হবে, টেস্ট খেলতে নামতেছি, এগুলা ভাবার দরকার নেই। বল পেলে মেরে দিবা। মানে র‍্যাম্প করে মেরে দেওয়া।" ও ওই সময় কনস্টাস বলছে, "না, এটা করা যাবে না। টেস্ট না, টেস্টে গিয়ে আমি এটা করলে মানুষও মন্দ বলবে আর আমি আউট হয়ে যাবো।" কিন্তু ও তর্ক করছে মুখে, পরদিন কি করছে তো আপনাদের মনে আছে।
র্যাম্প করে পাগল বানায় ফেলছিল। পরদিন একের পর এক র্যাম্প শট করতেছে। মানে সেটা তাহমিদুলের পরামর্শটা সে নিয়ে নিছে কিন্তু মুখে স্বীকার করে নাই। এবং ওখান থেকে ওই ২-১ দিনের মধ্যে ওর সঙ্গে আমার কথা হলো। তখনই ও বলল, ও কিন্তু ২০১৭ সালে একবার লাখ ট্রাই করতে ঢাকায় আসছিল। মানে ওর ঢাকা লিগে খেলার ইচ্ছা আজকের না। তখন থেকে ও আত্মীয়স্বজনের মাধ্যমে ঢাকায় বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে। বিশেষত এই যে প্রাইম ব্যাংকের মালিক তানজিল ভাই, তানজিল ভাই হচ্ছেন প্রাইম ব্যাংক যে ওদের যে গ্রুপটা আমার মনে নেই। গ্রুপের এমডি এখন বিসিবির ডিরেক্টর। তানজিল ভাইয়ের সঙ্গে ওর অস্ট্রেলিয়ায় বসে পরিচয় হয়েছিল। ও তানজিল ভাইকেই বলছিল যে আমারে কোনো একটা ভাবে ব্যবস্থা করে দেন। ও বছরও আসছিল কিন্তু ওরে কোনো ম্যাচ খেলতে দেওয়া হয় নাই। দুটো ব্যাপারই ছিল ভাইস ভার্সা। ও এসে এখানে গরমে খুব ক্লান্ত ছিল। আবার এখানে সুজন ভাই কোচ ছিলেন। সুজন ভাই ভরসা করতে পারেন নাই যে স্পিনার হিসাবে ওরে দিয়ে আদৌ কিছু হবে কিনা খেলানোর মতো। কিন্তু ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। ও সেই ২০২৪ সালে আমাকে বলতেছে, আমি ওর নাম্বারটাও পাইছিলাম সুজন ভাইয়ের কাছ থেকে। ও আমার ২০২৪ সালেই বলতেছে যে, "ভাইয়া আজ হোক কাল হোক আমি ঢাকা লিগ খেলতে চাই। ঢাকা লিগে আমার লিস্টে ক্রিকেটটা খেলতে হবে।" অবশেষে তো এবার গুলশান ক্লাবের হয়ে ১ম ম্যাচটা খেললো, খেলেই একটা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গেল। ৩-৪ ম্যাচ আজকে বলল যে অন্তত ২-৩ ম্যাচ খেলতে পারতেছি না, রিহ্যাব করতে হবে। একটু ফিজিওর ভিতর দিয়ে যেতে হবে, ফিজিওথেরাপির ভিতর দিয়ে। এখন ঘটনা হচ্ছে যে এটা কেন করলো? ওই যে শুরুতেই যেটা বললাম, এই এতগুলো টাকা খরচ করে আসলো, বিমান ভাড়াই তো কত? ঢাকা মেলবোর্ন বিমান ভাড়া কত? আমি জানি না। মানে সেটা কম হওয়ার কথা না। এট লিস্ট গুলশান ক্লাব ওরে এত টাকা দেয়ার কথা না। তারপরে ও যে লাইফস্টাইল মেইনটেইন করে, ধরেন জশ ফিলিপের পার্সোনাল কোচ, কনস্টাসের পার্সোনাল কোচ, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে বিভিন্ন ফরম্যাটে খেলে এরকম ৫ জন ক্রিকেটারের পার্সোনাল কোচ সে এখন। এটা কল্পনা করতে পারেন। হ্যারি ব্রুকের বন্ধু। হ্যারি ব্রুক হচ্ছে ঠিক কোচ না, হ্যারি ব্রুক হচ্ছে তার বলা যায় যে পার্সোনাল পরামর্শ গ্রহণ করে এরকম। এক রুমে থাকে অনেক সময়, আ ফোন দিয়ে জিজ্ঞেস করে তাহমিদ হোয়াট টু ডু। হ্যারি ব্রুকের কোচ না সে। তো এই টাইপের ছেলে সে। সেখানে এখানে ফার্স্ট খেলতে আসছে, লিস্টে খেলতে আসছে। তাও গুলশান ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ, এই প্রচণ্ড গরম। আমরাই নিঃশ্বাস নিতে পারতেছি না বাইরে বেরোলে গরমে। সেখানে অস্ট্রেলিয়ার একটা ছেলে যে বছরের প্রায়টা অংশ ইংল্যান্ড, আমেরিকায় কাটায়, এইসব স্টারদের কোচিং করে বেড়ায়, সে কেন খেলতে আসে? আমি তারে যখন ১ম জিজ্ঞেস করছি, সে তখন বলতেছে যে বাংলাদেশের খেলার জন্য। আমি তো বাংলাদেশী। আমার তো বাংলাদেশের হয়ে খেলতে হবে। মানে বাংলাদেশে খেলতে হবে। তা আমি বললাম যে, "কেন? বাংলাদেশে আপনার খেলতেই হবে কেন? এটা কে আপনাকে দিব্যি দিছে?" ও বলছে, "আপনি বুঝতেছেন না। বাংলাদেশে যদি আমি কখনো ক্রিকেট না খেলি, আমি বাংলাদেশী না। আমার বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে হবে না? আমার তাহলে তো ক্রিকেট জীবনটা ব্যর্থ হয়ে গেল। বাংলাদেশ এত বড় একটা দল। আমি তো ন্যাশনাল টিমে খেলতে পারবো না। কিন্তু আমি তো ওই দেশের আ আ স্ট্রাকচারে আমার একটু থাকতে হবে যে আমি বাংলাদেশে ক্রিকেট খেলছি। এটা তো আমার জীবনে বলতে হবে।" আমি বললাম যে, "এটা কি মানে আপনি বাংলাদেশ, এই যে দেশপ্রেমের জায়গা থেকে?" বলে, "আ হ্যাঁ, বলতে পারো। কারণ হচ্ছে আমি আসলে বাংলাদেশকে মিস করি খুব। আমি যে বাংলাদেশে ৫ বছর বয়সে এই ছেলে দেশ ছাড়ছে। আপনি কল্পনা করতে পারেন ওর হৃদয় কি বলতেছে? হয়তো বুঝায় বলতে পারতেছে না। যে আমি আসলে একটা বাংলাদেশী, আমি বাংলাদেশের যেকোনো লেভেলে হোক একবার খেলতে চাই। ন্যাশনাল টিমে তো খেলা হবে না। যেকোনো লেভেলে হোক। আমি ওখানে কি হয়ে গেছি ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশী।" মানে ও দেশপ্রেমের দায়শোধ করতে আসছে। ওর এই খেলাটা অনেকটা দায়শোধের। হ্যাঁ, এটা টেকনিক্যালি ওরে উপকৃত করবে। ও পরে যেটা বলল যে ক্রিকেটিং আ অনেক উপকারও আছে। ১ নাম্বার হচ্ছে যে আ লিস্টে খেলার যে এক্সপেরিয়েন্স, কম্পিটিটিভ ক্রিকেট, এটা পৃথিবীর যেখানেই আপনি খেলেন আর বাংলাদেশের লিস্টে ক্রিকেট, ও প্রশংসাই করল যে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে এটা যথেষ্ট ভালো হয়। ফলে এখানে খেলার এক্সপেরিয়েন্স, কম্পিটিটিভ ম্যাচের এক্সপেরিয়েন্স এটা আমার কোচিং লাইফে হেল্প করবে। ২ নাম্বার হচ্ছে তার একটু আ এই বছর আ স্পেশালি আসার আরেকটা কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়া দল নেক্সট যে আসতেছে ওখানে তার ২ টো পার্সোনাল স্টুডেন্ট মোস্ট প্রবাবলি থাকবে। একটা তো থাকবেই জশ ফিলিপ। ও তাদের কিছু উপকার হবে যে এই ওয়েদারে আসলে কন্ডিশনিং করতে গেলে ও নিজে কিন্তু এখানে আসার আগে চেন্নাইতে সময় কাটায় আসছে। কয়েকটা ছেলেকে কন্ডিশনিং করায় আসছে চেন্নাইতে। ওখান থেকে এখানে এসে নিজে খেলে ফিরে যাচ্ছে, গিয়ে আবার জশ ফিলিপ সহ কয়েকজনকে কন্ডিশনিং এ হেল্প করবে। যাতে বাংলাদেশে এসে তাদের মানায় নিতে সুবিধা হয়। এবং যতদূর অনুমান করা যায় যে ওর হয়তো জশ ফিলিপদের কারণে অস্ট্রেলিয়া টিমের সঙ্গে আবার আসতে হবে। আর এ সময় যদি সে অস্ট্রেলিয়া টিমের সঙ্গে নাও আসে,
তাহলে বাংলাদেশ তো আবার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে, সে সময় তো স্যাম কনস্টান্স যদি দলে থাকে তখন তো আবার দেখা যাবে প্রতিপক্ষ শিবিরে দাঁড়ায় বাংলাদেশের এগেনস্টে তার পরিকল্পনা করতে হচ্ছে, তার শিষ্যকে বোঝাতে হচ্ছে বাংলাদেশের এগেনস্টে এটা করতে হবে। দেখেন ক্যারিয়ার নিয়েও যদি বলেন দেশপ্রেমের ব্যাপারটা তো আছে, এছাড়া আমরা তো শেখার ব্যাপার, নিজেকে নিয়ে নিজেকে আপগ্রেড করার ব্যাপার সহজে হাল ছেড়ে দেই না। যে ভাই স্টুডেন্ট তো পেয়ে গেছি, আমি শেন ওয়াটসনের ডেপুটি, আমার উইকেন্ড ফাঁকা যায় না, আমার প্রত্যেকটা স্লট ফিল আপ থাকে আগে থেকে যে কোন স্লটে কাকে কোচিং করাবো, তাহলে আমার নিজেকে আপগ্রেড করার দরকার কি? না, এরা হচ্ছে এই যে প্রফেশনালিজম, সবচেয়ে বেশি এই ছেলের এই খেলা খেলতে আসা থেকে শেখার জিনিস হচ্ছে এই প্রফেশনালিজমটা, যে প্রতি মুহূর্তে নিজেকে আপগ্রেড করতে হবে। আমার স্টুডেন্টের কি দরকার সেই অনুযায়ী আমার নিজেকে তৈরি করতে হবে। আমার স্টুডেন্ট এই গরমে সাবকন্টিনেন্টে খেলা শিখতে চায়, সাবকন্টিনেন্টে প্রায় ট্যুরে আসতে হয় অস্ট্রেলিয়ান টিমগুলোকে। আমি যদি সাবকন্টিনেন্ট স্পেশালিস্ট হিসেবে নিজেকে আরও শক্তিশালী করতে পারি, তাহলে তো আমার স্টুডেন্টরা অন্তত ওই জিনিসের জন্য আমার কাছে আসতে বাধ্য থাকবে। এটা তাহমিদ স্যার সবচেয়ে ভালো জানে যে এশিয়ায় গিয়ে কিভাবে ভালো ব্যাটিং করতে হয় গরমের মধ্যে, বা ওই নিচু বাউন্সের উইকেটে বেটার ব্যাটিং করা বা ওখানে স্পিন করাটা কেমন ব্যাপার, এটা তো তাহমিদ স্যার সবচেয়ে ভালো বুঝবে। মানে নিজেরে প্রতিনিয়ত আপগ্রেড করা। আমরা বলি না যে একজন টিচার যখন ক্লাসে যান, যে সাবজেক্টটা নিয়ে পড়াবেন উনি পড়ে আসছেন, ওই জিনিসটায় উনি পাণ্ডিত্য অর্জন করছেন বলেই তো শিক্ষক হিসেবে নিয়োগ পাইছেন। কিন্তু একজন ভালো শিক্ষক তিনি, যিনি আগামীকাল যা পড়াবেন ওই জিনিসটা আগের রাতে পড়তে বসেন, নতুন কি আসছে পৃথিবীতে ওই বিষয়ে আবার পাণ্ডিত্য অর্জন করেন আগের রাতে, পড়ে প্রস্তুতি নিয়ে যিনি ক্লাসে যান তিনিই ভালো শিক্ষক, তিনি শ্রেষ্ঠ শিক্ষক। সেই জায়গাটায় আমি অন্তত গর্ব করতে পারি যে এই ছেলেটি যেমন বাংলাদেশী হিসাবে তার হৃদয়ের টানে এখানে চলে আসছে, সেরকম আমাদের সামনে একটা দৃষ্টান্ত যে যারা নিজেদেরকে ভালো শিক্ষক করতে চান, ভালো ট্রেনার করতে চান, ভালো কোচ করতে চান, তাদের যে নিয়মিত নিজেকে আপগ্রেড করতে হবে। আসলে সব প্রফেশনালদের যে নিয়মিত নিজেকে আরও উঁচুতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটা তাহমিদুলকে দেখে শেখার সুযোগ আছে। তাহমিদুলের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, এবং আমাদের ক্রিকেটে যেন সে কোনোভাবে অবদান রাখতে পারে সেরকম একটা চাও থাকলো ভেতর থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।